আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। পশ্চিম বাংলার রাজনীতির ইতিহাসে এমন একটি দৃশ্য হয়তো আর কোনোদিন কেউ দেখেনি বা কল্পনাও করতে পারেনি। সাদা সুতির শাড়ি আর হাওয়াই চটি, যে পোশাকটি গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলার ক্ষমতার অলিন্দে একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেই চেনা রূপটি হঠাৎ করেই ঢেকে গেল আইনজীবীর কালো গাউনে। ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার পর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন রাজপথ ছেড়ে সোজা আদালতের এজলাসে গিয়ে দাঁড়ান, তখন বুঝতে হবে রাজনীতির সমীকরণ এক অভাবনীয় বাঁক নিয়েছে। গণতন্ত্রের উৎসবের আড়ালে যখন রাজ্য জুড়ে এক ভয়াবহ হিমশীতল আতঙ্ক আর রাজনৈতিক প্রতিহিংসার কালো ছায়া নেমে এসেছে, ঠিক তখনই দৃশ্যপটে ঘটল এই রোমাঞ্চকর পট পরিবর্তন। বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে ঘটে গেছে এক মহাপ্রলয়। বিধানসভা নির্বাচনের ফলাফলে যে রাজনৈতিক ভূমিকম্প হয়েছে তা তৃণমূল কংগ্রেসের ভিত্তিমূল একেবারে নাড়িয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 207টি আসনে জয়লাভ করে এক বিশাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছে। অন্যদিকে যে তৃণমূল কংগ্রেস এতদিন রাজ্য শাসন করেছে, তারা নেমে এসেছে মাত্র 80টি আসনে। এই বিপুল ব্যবধানে পরাজয়ে কেবল একটি দলের হার নয়, এটি ছিল তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য এক চরম মনস্তাত্ত্বিক বিপর্যয়। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে যায় এই নির্বাচনের ফলাফলের ঠিক পর থেকেই। বিপুল জয়ের অহংকারের মত্ত বিজয়ী দলের কর্মীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে শুরু হয় এক নজিরবিহীন তাণ্ডব। অভিযোগের আঙুল ওঠে রাজনৈতিক অরাজকতা আর চরম হিংসার দিকে। এই হিংসার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয় মূলত বিরোধী দলের কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ ধারণ করে যে বিরোধী শিবিরের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হতে থাকে। রাজনৈতিক সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও নিত্যদিনের খবর হয়ে দাঁড়ায়। তবে সবচেয়ে বড় অশনি সংকেতটি দেখা দেয় ধর্মচরণের স্বাধীনতার উপর আঘাত আসার পর। স্বাধীন ভারতের সংবিধানে দাঁড়িয়ে বাংলার মাটিতে হঠাৎ করেই যেন এক অঘোষিত জরুরি অবস্থা নেমে আসে সংখ্যালঘুদের উপর। অভিযোগ উঠতে শুরু করে মসজিদে আজান দেয়া বা নামাজ পড়ার মতো ধর্মীয় অনুভূতির উপর বাধা সৃষ্টি করা হচ্ছে। সামনেই পবিত্র ঈদুল আজহা, অথচ প্রকাশ্যে হুমকি দেয়া হয়েছে যে কোরবানি করতে দেয়া হবে না। পরিস্থিতি আরও সংকীর্ণ হয়ে ওঠে যখন মুসলিম মহিলাদের বোরখা পরার উপর অলিখিত নিষেধাজ্ঞা জারির কথা শোনা যায়। শুধু তাই নয়, আসামের মডেলে ডিটেনশন ক্যাম্পে বন্দি করার বা বাংলাদেশে পুশ ইন করার মতো ভয়ঙ্কর হুঁশিয়ারি দেওয়া হতে থাকে প্রকাশ্য জনসভা থেকে। আর এই সমস্ত হুমকির কেন্দ্রে অভিযোগের তীর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। সব মিলিয়ে রাজ্যে এমন এক রুদ্ধশ্বাস ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে সংখ্যালঘু এবং বিরোধী ভোটারদের প্রতিটি মুহূর্ত কাটতে থাকে চরম অস্তিত্ব সংকটে। ঠিক এই চরম প্রতিকূল, অন্ধকারাচ্ছন্ন এবং দম বন্ধ করা পরিবেশেই এক ফিনিক্স পাখির মতো নতুন রূপে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস চরম হতাশায় ভুগছে, নেতারা মনোবল হারিয়েছেন, ঠিক সেই খাদের কিনারা থেকে লড়াইয়ের এক নতুন ময়দান বেছে নিলেন তিনি। রাজপথ লড়াই যখন পেশিশক্তির সামনে কঠিন হয়ে দাঁড়ালো, তখন তিনি হাতিয়ার করলেন সংবিধান আর আইনের বইকে। গত বৃহস্পতিবার সকাল 11টা কলকাতা হাইকোর্ট চত্বরে এমনিতেই ভিড় থাকে, কিন্তু সেদিন যা ঘটল তা বিচারালয়ের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। কালো গাউন এবং গলায় সাদা ব্যান্ড পরিহিত অবস্থায় গাড়ি থেকে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপবিষ্ট ছিলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের মতো ব্যক্তিত্বরা। শুধু একজন পরাজিত রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসেবে তিনি সরাসরি উপস্থিত হলেন এজলাসে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই বেশে দেখে হাইকোর্টের চত্বরে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে দুদে আইনজীবীদের চোখে মুখে ছিল চরম বিস্ময় এবং স্তব্ধতা। এর পেছনের আইনি পদক্ষেপটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এই ভয়াবহ ভোট পরবর্তী হিংসা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে একটি যুগান্তকারী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আর সেই মামলার শুনানিতেই সুবিচার চাইতে সশরীরে হাজির হন মমতা। আদালত থেকে বের হওয়ার সময়কার দৃশ্যটি ছিল আরও বেশি নাটকীয়। মমতাকে দেখে হাইকোর্ট চত্বরে আচমকাই কিছু মানুষ চোর চোর স্লোগান তুলতে শুরু করে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদদের প্রতি এমন অশালীন আচরণ মুহূর্তের মধ্যে এক চরম উত্তেজনার সৃষ্টি করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অবিচলিত।
তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে ছুড়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই স্লোগান দেওয়া মানুষগুলো বিজেপির লোক এবং তারা পরিকল্পিতভাবে আদালত চত্বরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই নিরাপত্তা রক্ষীরা তাকে কড়া পাহারায় সেখান থেকে বের করে সোজা কালীঘাটের বাড়িতে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা গভীর? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার এই অভাবনীয় পদক্ষেপ আসলে এক নিখুঁত মাস্টার স্ট্রোক এবং চরম রাজনৈতিক সাহসিকতার প্রতীক। 207 বনাম 80 আসনের এই বিশাল ব্যবধানের হারের পর যখন তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা চরম হতাশা আর অস্তিত্ব সংকটে ভুগছিলেন, যখন সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের সম্পূর্ণ অসহায় এবং বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন গুনছিলেন, ঠিক সেই মুহূর্তে মমতার এই আইনি অবতার গোটা দলের শিরায় শিরায় নতুন করে বেঁচে থাকার অক্সিজেন জুগিয়ে দিল। তিনি একটি খুব পরিষ্কার বার্তা দিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ার থাকুক বা না থাকুক, তিনি মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার পাত্রী নন। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন। বিশ্লেষকরা আরও মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন বিজেপির এই বিশাল জয়ের পেছনে এক গভীর সমীকরণ কাজ করেছে। ভোটার তালিকা থেকে সুকৌশলে লক্ষ লক্ষ বিরোধী ভোটারের নাম বাদ দেওয়ার মতো সাংঘাতিক অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসেও তিনি এই বিষয়ে সওয়াল করেছেন। সুতরাং একদিকে যেমন রাজপথে হিংসা রাজনীতি চলছে, অন্যদিকে আইনি পথে এই অগণতান্ত্রিক আঘাতের মোকাবিলা করার জন্য আদালতকে চূড়ান্ত রণক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন তিনি। নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে যে অশান্তি, লুণ্ঠন আর ধর্মীয় বিভাজনের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এর চেয়ে শক্তিশালী বার্তা আর কিছুই হতে পারত না। হার না মানা এই অগ্নিকন্যা প্রমাণ করে দিলেন যে আজকের ভারতবর্ষে তার মতো লড়াকু নেতার সত্যিই বড় অভাব, যিনি নিজের পদমর্যাদা তোয়াক্কা না করে সরাসরি সাধারণ মানুষের জন্য আইনি ময়দানে নেমে পড়তে পারেন। এখন শুধু দেখার অপেক্ষা, হাইকোর্টের এই রুদ্ধশ্বাস আইনি লড়াই রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসকে ঠিক কতটা ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। বিশাল আসন নিয়ে ক্ষমতায় বসা নতুন সরকার কি পারবে 80 আসন নিয়ে লড়াই করা এই নেত্রীকে দমাতে, নাকি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই আইনি যুদ্ধের মঞ্চ থেকে শুরু হবে বাংলা রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় বিপ্লবের? আসল খেলা তো সবে শুরু হলো। এই টান টান রাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের এমন সব রাজনীতির সব সত্য নিখুঁত খবর পেতে ও বিশ্লেষণ সহ জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।